জি, শিলা রহমান। শিলা রহমান। বয়স কত আপনার? 40 প্লাস। 40-এর পর। আপনি শুরু করেন ছোটবেলা থেকে, যেখান থেকে বলার আছে। আমার বাবা ক্লাস 5-এ যখন আমি পড়ি তখন উনি মারা গেছেন। জি। তারপর আমার মা চাকরি করত। আমাদের 5-6 ভাই বোন ছিলাম। তারপর মানে আমার বড় 2 বোনকে বিয়ে দিছে, তারপরে 2 ভাই, তারপর মানে আমি পঞ্চম, তারপরে আমার ছোট বোন। জন্ম জেলা কোথায় আপনার? জি, জন্ম জেলা লালমনিরহাট। লালমনিরহাট। হ্যাঁ। আচ্ছা। তারপর 2 বোনে বিয়ে হয়ে গেছে, তারপর 2 ভাই ছোট ছিল। আমি ক্লাস 5-এ ছিলাম, তখন মায়ের হাতে পুরো সংসার, 4 জন আমরা। যাই হোক, আমার আম্মু চাকরি করছে, আমাকে লেখাপড়া শিখাইছে, সবাইকে শিখাইছে। আব্বা নাই দেখে আমাকে কলেজে মানে ভর্তি করার পরই বিয়ে দিয়ে দিছে। বিয়ের পর ওখানে লালমিহাটে থাকা হয় নাই, হাজবেন্ড নিয়ে নারায়ণগঞ্জে চলে আসলাম। এখানে তো বেবি হলো, ছেলেটা হলো রিফাত, যাকে নিয়ে বলতে চাচ্ছি। ও হওয়ার পর 8 বছর পর আর একটা ছেলে হইলো। আর রিফাতের বয়স এখন 25 বছর, আর একটা ছেলের বয়স এখন 17 বছর। রিফাত যখন ক্লাস 10-এ পড়ে, রিফাত ছোটবেলায় খুব ভালো ছিল। ওকে। খুবই ভালো, শান্তশিষ্ট, ভদ্র, ব্রেন ভালো ছিল। ক্লাস 10-এ ওঠার পর ও আর স্কুলে যায় না। টেস্ট দিছে, টেস্ট পরীক্ষা যখন দিবে তখন আর ও স্কুলে যায় না হঠাৎ করেই? হ্যাঁ। ওকে। তো আমরা জানতাম না, ওর ক্লাসমেটরা এসে বললো যে আন্টি ও স্কুলে যায় না। ও কি ব্যাপার, ও তো সকালে স্কুলে বের হয়ে যায়, বিকালে 4টার সময় ঠিকই বাসায় আসে। তখন আমি খোঁজ নিলাম, গিয়ে দেখি বা জানতে পারি যে ওই কোনো আপনার কি ওই পুকুর এই টাইপের কোনো নীরব নির্জন জায়গায়, জনমানবহীন নীরব নির্জন জায়গায় চুপ করে বসে থাকে। এটা আপনি খোঁজ নিয়ে জানলেন নাকি আপনি গিয়ে বের করলেন? হ্যাঁ, জানার পর আমি নিজে গিয়ে দেখছি, চুপচাপ বসে ছিল, ব্যাগটা স্কুল ব্যাগটা পাশে ছিল। কোথায় ছিল এটা? কোথায় ফার্স্ট টাইম কি দেখলেন আপনি সেটা বলেন। পুকুরের পাশে, গাছের নিচে। আবার কোনো মসজিদের ছাদের উপরে কোনায় চুপচাপ, যেখানে কেউ যায় না, নীরব একদম, মানে মানুষের মধ্যে থাকবে না। তারপরে বাসায় আনার পর কোনো বাড়ির ছাদে, 5তলা বা 6তলা এরকম ছাদে, তারপরে নিয়ে আসলাম যে কি ব্যাপার, না আমার স্কুল ভালো লাগে না, আমি স্কুলে যাব না। ওর কথাবার্তা, ও কোনো মানুষ আসলে ঘরের মধ্যে ও কারোর সাথে কথা বলবে না, মুখটাকে আড়াল করে রাখবে। তো আর একটা আমার বই ছিল, মৃত্যুর পরে কিয়ামতের আগে, এই বইটা খুব পড়তো। আর কেউ আসলে ওই বইটা দিয়ে মুখটা ঢেকে রাখতো। নামাজ কালাম পড়া শুরু করলো হঠাৎ করেই। তারপর এখন আশেপাশে সবাই বললো জিন ধরছে, পড়িতে আসক্ত, এরকম কিছু। তারপর ওই এলাকার যত দূর যেখানে বলছে, কবিরাজ, আলেম, মসজিদের হুজুর, ইমাম সাহেব, যে যেখানে বলছে সব জায়গায়। ঠিক আছে। হ্যাঁ। তারপরে আর ও তখন থেকে ওর সন্দেহটা শুরু হয়েছে। ওই আমরা যেমন একটা হুজুর নিয়ে আসি, দেখাই যে না এটা, ওই বলে যে এই হুজুরটা ভালো না, ওই হুজুরটার কাছে চলো। ওইটা জিদ, ওই দিকে ওর মানে ওই যে সন্দেহটা ওখান থেকে শুরু। ওটাই ওর মনে করতেছে যে ওইটাই ঠিক হবে। তারপর আবার সেখানে যাই, আবার এরকম টিভিতে যদি দেখে বা রেডিওতে কোথাও শুনে যে টিভিতে এরকমের অ্যাড থাকতো যে চট্টগ্রামের হুজুর বা ওই যে 7তলা এরকম হুজুর থাকে, কিস্তিতে ইয়া করে, ওগুলা দেখে ওইটার জন্য অস্থির, মানে বাসায় ওইটা নিয়ে আমাদের সাথে হইচই করতো। ওইটা একরকমের জিদ হয়ে গেছে ওর, আবদার বা বায়নাগুলো মিটানো, এটা একরকমের, ওটা না করলেই বাসার মধ্যে অশান্তি সৃষ্টি করতো, বকাবকি করতো, গালাগালি করতো। তারপর ওইরকমই করার পর দেখি যে না, আমার কাছে মনে হলো যে এটা তো ওর শরীর সবকিছু ঠিক আছে, অথচ এরকম বলতেছে। আমি আবার হুমায়ুন আহমেদের বই পড়তাম, সাইকোলজি। তখন আমার কাছে কেন যেন মনে হলো এটা কোনো মনের রোগ হইতে পারে, এরকম কিছু। তারপর ওই যে চট্টগ্রামের কোনো হুজুর টিভিতে যদি অ্যাড দেখে যে অমুক হুজুরের কাছে বা ওইরকম কোনো ইয়ার কাছে গেলে ভালো হবে, ওইটার জন্যই বায়না করতো, প্রচুর বায়না করতো। তারপরে ওকে আমরা নিয়ে আসলাম যে না, ঢাকা পপুলার নিউরোলজি ডাক্তার দেখাইলাম। আচ্ছা। ওখানে দেখানোর পর উনি যে মেডিসিনগুলো দিল, তারপর ওগুলি 2-3 দিন খাওয়ার পর ওর মানে একটা সাইড এফেক্ট থাকে, যেটা আগে বুঝতাম না, এখন বুঝি। বমি টমি করতো, গ্যাসটা হতো, এরকম অজ্ঞান হয়ে পড়ে থাকতো, খুব প্রচুর বমি টমি করতো, আর শরীর এত মানে উইক দেখা যায় তো এতটাই। তখন ওইটা বন্ধ করলো, ও খাইতে চাইলো না। আমিও আর বুঝি নাই তখন যে না খাওয়াইলে সমস্যা হতে পারে, আমিও বন্ধ করছি। যে ছেলে এরকম হলো, যে না তাহলে মনে হয় মানুষ যেটা বলে জিন পড়ে এরকমই কিছু হতে পারে। তারপর আবার ওই আর একটা বায়না করলো কি, যে ওর মুসলমানি করানো হয়নি। আমরা ছোটবেলায় যে মুসলমানিটা করছি, এটা এক ধরনের ওর মানে সন্দেহ, যেটাও সন্দেহ করবে ওইটাকেই। হ্যাঁ, আপনাদের ছোটবেলায় যেটা হয়েছে সেটা ওর মনে করতেছে ঠিক নাই, ও মনে করতেছে যে ও যেটা মনে করবে ওটাকেই সঠিক মনে করে, যে সেটা ওর পরের বিষয়। আপু কি বললো ঠিক নাই?
হ্যাঁ হয়নি, আবার নতুন করে করতে হবে। আচ্ছা, তো তারপর? বুঝাইলো, বুঝে না, ঠিক আছে কোথায় করবা, তখন একটা ফার্মেসির লোককে দেখাই দিল, সেই লোকের কাছে ওর বাবা নিয়ে গেল। ওই লোক ওই দিন বিকালে ছিল না। হ্যাঁ। তখন আর আব্বু বললো এই লোকটা নাই, তাহলে আরেকটা ফার্মেসির দোকান পাশে আসছে, ওনাকে দেখাই। তো ওনাকে দেখাইছো, উনি বলছে ঠিক আছে কালকে নিয়ে আসেন, 1,000 টাকা লাগবে। ঠিক আছে, এটা আরও 7-8 বছর আগের ঘটনা। তারপর ও পরের দিন রাত্রে ও আসছে, ও সকালে ওর আব্বু ডিউটিতে যাবে 8টার সময়, ও বকতেছে ওর আব্বুকে, বাজে বাজে বকা দিতেছে। যেগুলো কখনো করে নাই। হ্যাঁ, যে তুই আমাকে নিয়ে গেলি না, মানে যত রকমের রাপ ভাষায় বলা যায়, যেগুলো উচ্চারণ করা আমার পক্ষে সম্ভব না। তো ওর আব্বু বলতেছে আমি তো নিয়ে গেলাম, সেই লোক ছিল না, আমি কি করব বলো। এই কথা বলার সাথে সাথে ও উঠে ওর আব্বুকে মানে গেট দিয়ে বের হয়েছে, এরকম বের হয়েছে, একটা ঘুষি দিছে। হ্যাঁ, যেটা কখনো এর আগে করে নাই। 7-8 বছর আগের গল্প। 10 বছর আগে বলতে গেলে। Okay. হঠাৎ করে ঘুষি দিছে, খুবই ভালো ছিল, হঠাৎ করে এরকম ঘুষি, আর ওর ঘুষির আওয়াজটা এমন হয়েছিল 3 তলা থেকে সবাই চলে আসছে। ওরে বাবা, এত বৃষ্টি আওয়াজ হয়েছিল, এত মানে মনে হয়েছিল যে ওর সাথে 10 জন মানুষ ওর সাথে পারবে না। মানে চেহারা দেখার পরে ওর সামনে যে ওকে এসে আটকাবে, এই সাহসটা কারো হয় নাই। সবাই দূরে এরকম থেকে একটা মানে দেখতেছে, রণমূর্তি যেটাকে এমন বলে। একটা ভাবমূর্তি ওর ভিতরে চলে আসছে। কেউ সবাই দূরে আছে, আমরা বলতেছি যে আপনারা ধরেন না কেন, ধরেন ওর আব্বুকে মারার চেষ্টা করতেছে। My God. তখন আমি কি করছি, ও এইদিকে তাকায় আছে, ওইদিকে ওর আব্বুর সামনে, আমি পিছন থেকে মনে হলো যে যাই হোক আমি একটা লাঠি দিয়ে ওর মাথায় আঘাত করি, নাহলে ওকে থামানো যাইতেছে না, মানে আরো মারবে এরকম অবস্থা। এরকম একটা ওর আব্বুর সাথে ইয়া করতেছে। তখন আমি পিছন থেকে, ও কিন্তু এইদিকে তাকায় আসছে, আমি লাঠি নিয়ে আসছি, ও ওইদিকে ওর আব্বুর সাথে কথা বলার পর মোচড় দিয়ে আমার লাঠিটা নিয়ে আমাকে মারতে আসছে। আচ্ছা, এই জন্য এইসব বিষয়ে মানুষ বলে যে জিনের ইয়া এরকম। আসলে কিছু মানে এমন কিছু মানে বিষয় দেখছি ওর। মানে যেটা আসলে লজিক্যালি হওয়ার কথা না, সেটা চলে আসে ওর অ্যাটিটিউডের মধ্যে। পিছন থেকে আজকের এই গল্পটা খুব সেনসিটিভ একটা গল্প, একটু মনোযোগ দিয়ে শুনবেন শেষ পর্যন্ত, কারণ উনি যেই বিষয়টা নিয়ে এখানে কথা বলছেন, উনি সাফারার এবং ওখান থেকে ওভারকাম করেছেন। তো আমার মনে হয় যে সবার একটু মনোযোগ দিয়ে শোনা উচিত, কারোর সন্তানের যাতে এই রকম সমস্যা হলে বা পরিবারের মেম্বারদের যদি এরকম সমস্যা হয়, আজকের এই গল্পটা থেকে আপনারা অনেক বড় একটা সাজেশন পাবেন। জি, তারপর কি হলো? তারপর ও আমাকে যখন মারতে আসলো, আমি তো ও জানি যে ও একটা মাইর দিলে আমি শেষ, কিভাবে যেন কেউ একজন এসে ধরে আটকাইতে পারছে তখন ওকে, ওর আব্বুই মনে হয় আসছে সাহস করে। তারপর আমি চিন্তা করলাম যে না, এ সম্ভবত গাঁজা টাজা খাইছে, নাইলে এরকম উত্তেজিত হবে কেন, এরকম কোনো নেশা টেশা করছে, চলো আমরা একে পুলিশে দিয়ে আসি। তারপর আমরা ওকে নিয়ে থানায় গেলাম, মানে ও ছিল আচ্ছা, ও ছিল, ওর আব্বু সহ থানায় গেলাম। ওনারা বললো যে ঠিক থানায় আছে। যে যাচ্ছেন ও কি জানতো যে আমাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ জানতো। আচ্ছা, তা ও কি বলতেছিল? ও কিছুই না, ওর কোনো ভয় ভীতি, কোনো ফিলিংস, কোনো আবেগ কিচ্ছু নাই। আচ্ছা, একটা রোবট। তারপরে থানায় গেলাম, ওরা মানে কেউ একজন বাসার পাশে বললো যে এভাবে যদি আপনারা বলেন নিবে না, আপনাদেরকে বলতে হবে ও মানে আসক্ত এবং একটা কোনো কিছু ওর পকেটে রেখে দিতে হবে, এরকম কিছু। এখন এটা তো খুবই কঠিন। ওই রাতটা, ওই দিনটা যে আমার কিভাবে কাটছে এটা কাউকে বুঝাইতে পারবো না, যে আমার ছেলেকে আমি মিথ্যা একটা কথা বলে পুলিশের কাছে ধরাই দিচ্ছি, কারণ আমরা সেফে থাকার জন্য। কিন্তু কোনো একটা মা মিথ্যে কথা বলতেছি যে ও জিনিসটা কি একটা নেশা জাতীয় একটা ওষুধও নিয়ে আসছে ওর আব্বু, যে ওইটা বিছানা রাখবে, পুলিশকে বলবে যে ওইটা খায়। সেই রাতটা অনেক কষ্টেই গেছে। যাই হোক, তারপর ছেলেকে ভালো ভালো খাওয়াইছি, কালকে ছেলেকে নিয়ে যাবে পুলিশ এসে। তারপর পুলিশ আসলো, তো আল্লাহ পাকের অশেষ রহমতে পুলিশটা সম্ভবত খুব ভালো লোক ছিল। আমি পুলিশ আসার পরে আমি বাইরে গিয়ে, মানে আমার ছেলে মনে হয় মারা গেছে এরকম, আমি ডেকে নিয়ে আসছি, আমি কান্নাকাটি করতেছি বাইরে। তো পুলিশ এটা শুনছে হয়তো বা, তখন ওর মাকে ডেকে নিয়ে আসেন, আমাকে নিয়ে আসছে, কি ব্যাপার আপনি নিজে গেলেন, আবার আপনি কান্নাকাটি করতেছেন। তখন আমি বলে ফেলছি যে স্যার ওর তো এটা জানি না। তখন উনি বলল যে এরকম ওর তো মানসিক সমস্যা, এটা হইতে পারে, আপনারা ডাক্তার দেখান। উনি আমাদেরকে পাঠাই দিল। মানে উনি নিল না, অ্যারেস্ট করলো না। উনি নিজে ওই মুহূর্তে আমার ছেলেকে বলল যে আপনি নিয়ে যান হাসপাতালে। তখন আমি পিজি হাসপাতালে নিয়ে আসলাম। পিজি হাসপাতালে নিয়ে আসার পর ওখানে ওরা ভর্তি করতে বললো। এর আগ পর্যন্ত ডাক্তার কবিরাজ সমস্ত, এর আগ পর্যন্ত শুধু কবিরাজের কাছে, শুধু নিউরোলজি ডাক্তার দেখাইছি। তখন ওইটা অনেক আগে, তারও 1-1.5 বছর আগে। তারপরে মেডিকেলে নিয়ে আসলাম। মেডিকেলে নিয়ে আসার পর ওখানে ওরা 10 দিনের জন্য ভর্তি রাখলো, এবং ডাক্তার আমাকে তখন ওরা জানাইলো যে আপনার ছেলের একটা রোগ, এই রোগের নাম সিজোফ্রেনিয়া, মানসিক রোগ,
প্যারানয়েড সিজোফ্রেনিয়া। প্যারানয়েড সিজোফ্রেনিয়া। Schizophrenia। কত বছর আগে এটা জানলেন? জানলেও আমি তখনও বুঝি নাই যে এটা একটা রোগ। আমার কাছে ভাত পানির মতোই মনে হয়েছে, জ্বর কাশি এরকমই মনে হয়েছে। এবং আপনার কাছে মনে হচ্ছে, আপনি তখনও বিশ্বাস করেছেন যে এটাই রোগ? বুঝি নাই যে এটা এত জটিল একটা কঠিন রোগ। না, কিন্তু আপনি যখন আপনাকে বললো যে সিজোফ্রেনিয়া, তখন কি আপনি এটা বিশ্বাস করেছেন যে না এটা সত্যি সিজোফ্রেনিয়া, নাকি আপনি তখনও কবিরাজি? সিজোফ্রেনিয়া সম্পর্কেই তখন আমি জানি না। আমি জানি সেটা এটা ঠিক জ্বরের আছে, মতো, কিন্তু কাশির আপনার মতো একটা দেখেন রোগ। দুটো বিষয় এখানে। একটা হচ্ছে যে আমাদের সমাজে এরকম কোনো কিছু হলে প্রাথমিক পর্যায়ে যেটা মানুষ মনে করে জিন ভূতের কোনো না, ব্যাপার আমি স্যাপার। বুঝতে পারছি যে এটা একটা মানে রোগ, এটা মনে হয়েছিল। এটা আপনি accept করেছেন? এটা আমি বুঝে গেছি। এইটা আমি কেন বারবার জোর দিয়ে জিজ্ঞেস করতেছি, হ্যাঁ। এই একসেপ্ট করার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে বিষয়টা কিন্তু যন্ত্রণা, যন্ত্রের মানসিক একটা যন্ত্রণা। সমস্যা হলে না, আমি যদি বলি ধরেন আপনার হাতে একটা মেশিন আছে, মেশিনের কোনো একটা পার্টস নষ্ট হয়ে গেছে, আপনি যাবেন পাঁচটা লাগাবে, সঙ্গে সঙ্গে সার্ভিস দেওয়া শুরু করবে। মানুষের কিন্তু এরকম না। মানুষের যদি জ্বরও হয় সারতে অ্যাটলিস্ট 3 দিন সময় 3 লাগে। দিন লাগে। আর মানুষের মধ্যে যখন অস্থিরতা কাজ করে তখন কিন্তু মানুষ একটা পথ্য বেছে নেয় না, বিভিন্ন রকম। কেউ যদি বলে ডাক্তার ডাক্তার, কেউ বলে যে যেখানে কবিরাজ। বলে সেখানে মনে হয় যে গেলে Right. ভালো হবে। আর আমাদের সমাজে সাধারণত এই ধরনের প্রবলেম বৈজ্ঞানিকভাবে সমাধান করতে চায় না কেউ, রাইট। জিনভূত মনে করে ওইখানেই পড়ে থাকে। এই জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি মেডিকেল সায়েন্সটা একসেপ্ট করেছেন কিনা। এটা আমি প্রথমেই একসেপ্ট করছি। ওকে, তারপর যেহেতু আমি ওই যে হুমায়ুন আহমেদের বইগুলো পড়তাম সাইকোলজিক্যাল, প্রথমেই আমি করছি। কিন্তু শুধুমাত্র আমি করলে হবে না, আমার পরিবার ওরা কোনোভাবেই একসেপ্ট করেনি। করেন এ পর্যন্ত, এখন পর্যন্ত বলতে গেলে অনেকেই করে নাই। আচ্ছা। আমার আশেপাশের লোক করে নাই। ওদের কথা অনুযায়ী তখন বলবে কেমন মা, আমরা বলতেছি অমুকের কাছে নিতে, তমুকের কাছে নিতে, এখনো নিচ্ছে না। তখন থেকে আমি আসি যে সাইকোলজি কোনো ডাক্তার যদি দেখি আমি তাহলে দেখাবো। তো যাই হোক, পুলিশকে আবার আমি এখানে একটা কথা আড়াল করতে ভুলে গেছিলাম। পুলিশকে আমি পাশে বারান্দা দিয়ে চুপ করে ডেকে বলছিলাম যে স্যার ওর না এরকম না, ওর মানসিক রোগ আছে। ওর আব্বুর আড়ালে, ওর আব্বু তো ওইটাই চাচ্ছে যে ওকে দিবে, অ্যারেস্ট করে নিয়ে যাবে। হ্যাঁ দিবে। ওর আব্বু বুঝে না, এখনো বুঝে না। কিন্তু আমি যেহেতু বুঝছি, আমি ওনাকে চুপ করে জানলা দিয়ে ডেকে বলছিলাম, ওর আব্বু ঘরে ছিল। তখন উনি বল ঠিক আছে আপনি ভিতরে আসেন। আসার পরে উনি তারপরে এই যে পাঠাইলো ওর আব্বুর কাছে বলে। তারপর খাওয়া দাওয়া ঘুম এগুলোর মধ্যে কোনো দেখছিলেন ওই সময়টাতে? ঘুম ছিল না, ওই সময়টাতে ঘুমাইতো না? কোনো ঘুম ছিল না। সারা রাত বাইরে যাইতো, ছাদের উপরে চুপ করে বসে থাকতো। আপনার পুকুরে একটা বিল্ডিং এর পিছনে যে নোংরা জায়গাগুলো থাকে, আবর্জনা, মানুষ লোকে ইউরিন করে ত্যাগ করে, ওই রকম জঘন্য জায়গার মধ্যে এভাবে হেলান দিয়ে এভাবে পড়ে থাকতো। রোদ আসতো, বৃষ্টি হয়তো, কোনো অনুভূতি ছিল না ওর ভিতরে যে এখন রোদ হচ্ছে, বা সারাদিন না খাইতো না, এরকম করতো। এরকম একটা অবস্থা। ওকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কোনো ধরনের কোনো মেয়ের প্রেমে পড়েছো কিনা? সে মেয়ে তোমার কাছে এরকম কিছুই না। জিজ্ঞেস করেছিলেন আপনারা? হ্যাঁ, বহুবার। আচ্ছা, এরকম কোনো কিছু না। আর এগুলা দেখলে ওইগুলা হলে তো আমরা বুঝতামই, তখন তো ফোন টোন ছিল না। তারপরে ডাক্তার কাছে নিয়ে আসার পর ডাক্তার আমাকে বলল, তখনও বুঝছি যে একটা মানসিক রোগ, এটা সেরে যাবে। কিন্তু এটা যে সিজোফ্রেনিয়া জটিল এটাও বুঝি নাই। তখনও বুঝছি যে ঠিক আছে এটা মানসিক রোগ। তো আনার পর ভালো হইলো, অনেকদিন ভালো থাকলো। তখন বললো যে আমি আর স্কুলে পড়বো না, আমি চাকরি করব। উনি বলতেছিলেন? ও বলতেছে যে আমি চাকরি করব। আচ্ছা, ঠিক আছে চাকরি করো। চাকরিতে জয়েন করার 3-4 মাস পর ওখানেও আবার। কোথায় জয়েন করলো? ওই আমাদের নারায়ণগঞ্জেই আচ্ছা, একটা গার্মেন্টসে চাকরি করলো। ওখানে 2-3 মাস করলো। করার পর ওখানে আবার ওর ভিতরে যে ও চাপ নিতে পারে না, এটা আমি তখনও বুঝতে পারিনি। ও কোনো চাপ নিতে চায় না বা চাপ নিতে পারে না, সেই ধৈর্যটা ওর নাই। তখন ও ওখানে চোখ বড় বড় করে আর ছাদের উপরে উঠে, এই সূর্য থাম, এই সূর্য তুই ওঠ, আর তো এই দেখ আমি সূর্যকে খাচ্ছি, আমি সূর্যকে এখন গিলে খাবো, এরকম কথা বলতো। ওই যারা ওর অন্য স্টাফ ছিল ওগুলো দেখে মালিকের কাছে বলার পর ওকে না করে দেয় যে এই ধরনের কেন কথা বলে। ওকে। হ্যাঁ, আর ওই পিএম বা যারা উপরে আছে, আপনাকে তো আমি চিনি, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সেই লোক, আপনি তো আবু বকর, হ্যাঁ আসসালামু আলাইকুম বলে পায়ের মধ্যে লুটায় সালাম করতো, এরকম করতো। আর বাসায় যখন নিয়ে আসলাম রাত্রেবেলা, পাগল যেটাকে বলে, পাগলই রাস্তার মধ্যে যেরকম উস্কো খুস্কো, ওই রকম একটা চাদর হেসরাইতে হেসরাইতে যাইতো। আর কি ব্যাপার বাবা, তোমার চাদরটা তুমি সারা রাস্তায় ঝাড়ু দিতে দিতে নিয়ে আসতেছো, এরকম ময়লা হইতেছে, এগুলি পবিত্র মাটি, এগুলি পবিত্র ধুলা, এই জন্য আমি এগুলা সঙ্গে নিয়ে আসতেছি। এরকম তুমি কে, তোমাকে তো আমি চিনতেছি না, তুই কে রে? ওর ভাইকে বলতেছে, ওর বাবাকে বলতেছে তুই কে, আমাকে বলতেছে তো তোমাকে আমি চিনতে পারতেছি, তুমি আমাকে জন্ম দিছিলা, এই জন্য তুমি সেই হিসাবে তুমি আমার মা, তুমি আমাকে এই পৃথিবী জন্ম না, তুমি আমাকে এই পৃথিবীতে আনছো, এই জন্য তুমি আমার মা, তা তোমাকে আমি ছাড়বো না, চিন্তা করো না, তোমাকে আমি জান্নাতে নিব। ও নিজেকে খুব বিরাট বুজুর্গ বা পীর এরকম কিছু একটা ভাবতো। দেখেন এরকম কথাবার্তা বললে তো মানুষ এমনিতেই মনে করবে যে ওর সাথে জিন আছে। হ্যাঁ। তারপরে
আমরা রান্নাঘরে কাজ করতেছি, ও কেউ গেল এমন ভাবে আসসালামু আলাইকুম বলে, মনে হয় জিনেরই কণ্ঠ, এমন একটা মোটা কণ্ঠ, এরকম ভয়ঙ্কর কণ্ঠ শুনে যারা পাশাপাশি আরো থাকি তারা সবাই চলে আসে। সবার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল না ভিতরে, খুব ভয়ে থাকা, তটস্থ থাকা। আপনাদের ফ্যামিলি মেম্বারদের কি অবস্থা ছিল এই সময়? ফ্যামিলি মেম্বার বলতে আমি তো অল টাইম ওর সাথে, ওর আব্বু তো সকালে যায়, রাত্রে আসে 11টা। আর ভাই বোন, আর বাকি ভাই বোনগুলো? ছোট ছেলেটা তখন স্কুলে পড়তো, এই যে এইটা, ওর বাইরের দিকে অত ইয়া নাই, এরকম। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপরে এরকম করলো, তারপরে চাকরি চলে গেল নারায়ণগঞ্জে। চাকরি চলে গেল, তারপর আরেকটা কোথায় যেন নিজেই ঢুকলো। আচ্ছা। ঢুকার পর বলল, তুমি আমাকে বিষ খায় মারতে চাও, ভাতের সাথে বিষ দিছো বা শরবতের সাথে পানির সাথে, এরকম করছিলেন নাকি এরকম? তোমাদের ওইটা তখন করি নাই। বাট আপনি জীবনে এরকম একটা স্টেপে গেছিলেন? এখন করতেছি, ওইটা তখন করি নাই, এখন বলবো এটা পরে। তো ভাতের সাথে পানির সাথে বিষ মিশাইতেছো, ওষুধ মিশাইতেছো, এগুলা তো তোমার কাছে আমরা থাকবো না, আমি থাকবো না। 1 মাস পরে যখন বেতন পাবে, ওই তার আগের দিন বলতেছে 6 তারিখে বেতন পাবে, 5 তারিখে আমি তোমাদের সাথে থাকবো না, আমি অন্য একটা মহিলার বাসায় ঠিক করছি, ওখানে থাকবো, ওখানে খাবো। তোমরা আমাকে ভাতের সাথে ওষুধ মিশায় মারতে চাইতেছো, তুমি আমার ক্ষতি করতে চাইতেছো। ভাতের সাথে কি ওষুধ মেশাতেন ওই সময়টাতে? মেডিসিন দিতেন? না, তখন মিশাইতাম না। আচ্ছা। তখন ওগুলা বুঝতাম না। আচ্ছা। তো আমাকে ক্ষতি করতে চাইতেছো, আমাকে পানি পড়া খাওয়াইছো, ওই যে কবিরাজ টবিরাজ এসব পানি পড়া খাওয়া। আমরা তখন বলতাম, তোর বাবার কোনো সম্পত্তি আছে নাকি, বা তোর তো কোনো সম্পত্তি নাই, যদি সেই সম্পত্তি থাকতো সেই জন্য আমি হয়তো বা করতাম, কোন কারণে করব বাবা তুমি বলো। বোঝানোর চেষ্টা করতাম, ও কোনো কাউন্সিলিং এর কাজ হতো না। সত্যি যেদিন বেতন পাইছে সেই দিন রাত্রে আর বাসায় আসে নাই। তো সারা রাত তো টেনশনে, আমরা খুঁজে কোথাও পাই না, কোথায় গেল। তো ভাবলাম যে যেহেতু বেতন পাইছে, কালকে অবশ্যই চাকরিতে যাবে, চাকরির স্থলে গেলাম। গার্মেন্টসে কাজ করতো? গার্মেন্টসে চলে গেলাম। গার্মেন্টসে আমি গেলাম, গেটের দারোয়ানের সাথে অনুরোধ করে বললাম যে ও আসবে, আমাকে একটু এখানে বসতে দেন। ওনারা আমাকে বসতে বললো, তারপর ছেলে আসলো, আর আমি ওর আব্বুকে জানা রাখলাম তুমি কিছু লোকজন নিয়ে আসবা, ওকে ধরে নিয়ে বাসা যাইতে হবে। তারপর যে ওর আব্বু লোকজন নিয়ে ওকে ধরে নিয়ে বাসায় আসলো। বাসায় আসার পর ওই যে টাকাটা নিয়ে নিলাম আমরা, কারণ টাকাটা থাকলেই তো আরো এদিক ওদিক গিয়ে নষ্ট করবে। নিয়ে নিলাম, সেইটাই হচ্ছে বড় অপরাধ। কেন টাকা নিলাম? ওই 6,000 না, ওর কাছে 6 লাখ টাকা, ওটা এখনো বলে কেন টাকা নিচ্ছ। আচ্ছা। তো সেই জন্য 2-3 দিন পর এলাকার একটা গুন্ডা টাইপের কবির নামে এক লোক, আমার নামটা ঠিক মনে নেই, কবির নামটাই দিলাম। তো ওটাকে গুন্ডাই বলে এলাকার মধ্যে সবাই। ওনার কাছে গিয়ে বিচার দিছে যে অমুক, আমার হাজবেন্ডের নাম, ওর আব্বুর নাম এবং আমার নাম ধরে বলছে যে ওরা আমার টাকা নিছে। আচ্ছা। তখন ওরা কারা, ওদেরকে তুমি কিভাবে চেনো? ওদের বাসায় আমি থাকি। তারপরে সেই লোক ওর আব্বুকে ডাক দিছে। ওই লোক যেই জায়গায় থাকতো, একটা মাঠের উপর 3 তলা একটা ছাদের উপরে, আমরা যেটা এলাকায় শুনতাম যে উনি গাঁজা টাজা মদ এই টাইপের কিছু খায়, এবং ওই মাঠ দিয়ে যদি মানে এলাকার মানুষের ভাষা অনুযায়ী যেটা শুনতাম যে কোনো মেয়ে ওই রাস্তা দিয়ে গেলে উনি তাকে ধরে, বা কোনো মানে কোনো লোক মোবাইল টোবাইল নিয়ে গেলে ছিনতাই করে, এই টাইপের কিছু শুনতাম। ওই লোক ওর আব্বুকে ডাক দিল রাত্রে 11টার সময় যে আমার এখানে আসো। ওই 3 তলা, ওই নির্জন মাঠের এক কোণ ওই বিল্ডিংটা, ওখানে 3 তলার আব্বুকে নিয়ে গেছে। যে তুই এই ছেলের টাকা নিছিস কেন, এরকম একটা ধমক টমক দিছে, মারবে এরকম কিছু। তোর আব্বু বলে এই তো আমার ছেলে টাকা আমি নেবো না, আর ওর একটু সমস্যা আছে, এখন ওকে টাকা দিলেও থাকবে না, বা চলে যাবে, কোনো একটা নষ্ট করবে, বা গাঁজা টাজা কিছু খাইতে পারে। তখন আমাদের ধারণা ছিল গাঁজা টাজা কিছু খায়, এরকম কিছু। তো এই জন্য আমাদের সাথে রাফ বিহেভ করে, এরকম কিছু। তারপরে সেই লোক বললো তোমার ছেলে কি প্রমাণ আছে, এখন আপনি বলেন যে। তারপরে উনি বললো যে ওর মার কাছে যান। তখন উনি বললো যে ঠিক আছে আমি আসতেছি, পরের দিন আপনারা যান। তারপরে উনি পরের দিন আমার কাছে আসলো। আচ্ছা। সেই লোক আসার পর তখন আমাকে দেখার পর ছেলের কাছে পরে আমার সাথে কথা বললো। কথা বলার পরে চলে যাওয়ার পরে আশেপাশে আরো 2-1 জন, আমি এখন ওনাকে কিভাবে প্রমাণ দিব যে এটা আমার ছেলে? কেন, আপনাদের কোনো ফ্যামিলির ছবি নাই ওই এলাকায়? আমি ছেলেকে 10 বছর প্রমাণ করার কি আছে? আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলি? হ্যাঁ, ওই ছেলে তো ওইখানে জন্ম হয় নাই। আচ্ছা। জন্ম হয়েছে চৌধুরী বাড়ি, আমি থাকি নারায়ণগঞ্জ। আচ্ছা। চিটাগাং রোড চৌধুরী বাড়ি ওদিকে। ওকে। আর ওখানে ওকে নিয়ে গেছি 10 বছর বয়সে। সেই বয়স থেকে যারা চিনে তারাই। আমাকে আমার ছেলের পরিচয় দেওয়ার জন্য আরেকজন লোকের কাছে পরিচয় দেওয়ার প্রমাণ দিতে হবে।
হুম এমন একটা কঠিন সিচুয়েশন। তখন আমি বললাম যে যা আমি ওদেরকে ছোটবেলায় নিয়ে আসছি, অমুক অমুকের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন। হুম উনি জিজ্ঞাসা করছে, এরপর ছেলে প্রতিদিন ওই লোকের কাছেই যায়। আচ্ছা সারাদিন থাকে না, রাত্রে থাকে না, ওর আব্বু আর আম্মু সারা রাত খুঁজি। রাত্রে একটা কুকুরও যদি ঘেউ ঘেউ করে, মনে হয় যে রাস্তায় আসতেছে। হয়তো বা ওকে কেউ মারছে, ওহো। কেউ খুন করছে, হয়তো বা ও রাস্তায় লাশটা নিয়ে কুকুর চিল্লাচিল্লি করতেছে, টানাহাসটা করতেছে, এরকম একটা টেনশন থাকে। ওর আব্বুকে বলে ওর বন্ধুর বাসায় বা যত যাদের সাথে খেলাধুলা করতো তাদের বাসায় গিয়ে দরজার সামনে লাইট জ্বালা জুতা চেক করতাম যে এর ঘরে আমার ছেলে আছে কিনা। অত রাতে তো ওকে ডাকা যায় না, কার না কার ঘরে গেছে, হুম কোথাও খুঁজে পাইতাম না। পরে শুনতাম, দিনের বেলা পরে শুনতাম হয়তো ওই ফরিদ ওই লোকের কাছে গেছে, হুম অথবা পরে আস্তে আস্তে দেখলাম যে ও কোনো বাড়ির ছাদের চিপায় চুপ করে শুয়ে থাকে রাতের বেলা। রাতের বেলা, বা কোনো মসজিদের ছাদের চিপায় নির্জন এলাকায় এরকম চুপচাপ শুয়ে থাকে, বাসায় আসবে না, বা দিনে সারাদিন নাওয়া খাওয়া নাই। হুম বেশিরভাগ সময় ওই লোকের কাছেই থাকতো, ওই গুন্ডাটার কাছেই। হুম গুন্ডাটার কাছেই থাকতো, 10-5 টাকা হয়তো বা দিত। আমার রাত্রে দিলে তো একটা বিশাল টেনশন তখন, যে এই লোক না জানি আমার ছেলের হাতে ছুরি ঢুকায় ধরাই দিয়ে বলে যে ওই লোকটাকে খুন করে আয়, বা মোবাইলটা চুরি করে নিয়ে, এরকম কোনো অন্যায় কোনো কাজে নাকি ওকে জড়িত করে, নাকি ওকে কিছু খাওয়ায়, এরকম একটা বিশাল টেনশন। কিভাবে এই লোকের কাছে আমি আমার ছেলেকে উদ্ধার করব। রাইট। তারপর ছেলেকে উদ্ধার করার জন্য ওই লোকের কাছে ফোন দেই। তখন ওই লোক আমাকে এরকম একটা কথা বলে, মানে কথার ইয়াতে বোঝা যায় যে ওনাকে আমার, মানে ওনার ইচ্ছা পূরণ করতে হবে, এরকম কিছু একটা এই ছেলে এই ছেলের জন্য। ছেলে ওখানে পাশে ছিল সম্ভবত, কথাগুলা শুনছে। তখন আমি ওনাকে স্ট্রেট জবাব দিলাম যে দেখেন, আপনি যদি এখন আমার ছেলের গলায় ছুরিও দিয়ে আমাকে বলেন ছেলে মারা যাক, ছেলের মৃত্যু একদিন হবে, আল্লাহ নিবে, আমি আপনার ওই কথায় কোনোদিনও মানে রাজি হব না। আপনি যা খুশি তাই করেন, আমি আপনাকে আর ফোনও দিব না। আর একটা কথা শুনেন, আমি আপনার কথাগুলো কিন্তু রেকর্ড করে রাখলাম আমার সিমে। আমি যেহেতু আপনাকে বারবার ফোন দেই, যদি আমার ছেলের কোনো ক্ষতি হয়, এই রেকর্ড করা কথাগুলো কিন্তু চলে যাবে থানায়। হুম এই কথাটা ওনাকে বলে দিলাম। তারপর আমি তখন স্কুলে চাকরি করতাম, কিন্ডার গার্ডেনে। তো আমি স্কুলে যাওয়ার পর 8টা থেকে 10টা, তা আমি স্কুলে চলে যাওয়ার পর আমার ছেলে শুনতাম মাঝে মাঝে বাসায় আসতো, এসে ওই সময় খেয়ে যাইতো। তো ছোট ছেলেকে বললাম, ও যদি আজকে আসে তুই আস্তে করে বাইরে দিয়ে দরজায় তালা দিয়ে আমাকে ডাকতে যাবি। তারপর ওই রকম আসছে, ভালো রান্না করে রাখছি, যে ভালো রান্না দেখলেও খাবে। মুরগির মাংস ভুনা করছি, ও খাইতে খাইতে ওই সময়ের মধ্যে আমি চলে আসব। তারপরে আসছি, এসে ওই অবস্থায় আমি যেভাবে ছিলাম সেই অবস্থা ওকে নিয়ে সোজা লালমনিরহাট আমার দেশের বাড়ি চলে গেছি। এটা কি আগে থেকে প্ল্যান করা ছিল আপনার? হ্যাঁ, না প্ল্যান ছিল না। আমার চিন্তা যে ওই লোকের কাছে কিভাবে আমার ছেলেকে আমি উদ্ধার করব, মানে কবিরের কাছে যেতে দিব না, যেন ও কোনো অন্যায় কোনো কাজ ওকে দিয়ে না করায়। এই কবির নামটা ছদ্মনামে এখানে ব্যবহার করা হচ্ছে। ওকে, বলেন। তারপর ওই অবস্থায় উপরে আর একটা মহিলা ছিল, ওনাকে বললাম ও ছেলেকে তো নিয়ে যাওয়া যাবে না, এখানে আবার নাটক করতে হয়েছে। জীবনে অনেক নাটক করলাম এই ছেলের জন্য শুধুমাত্র। তখন ওই মহিলাকে বললাম, আপা আপনাকে আমার সাথে একটু অভিনয় করতে হবে। কি ছেলেকে বলতে হবে, যেহেতু ও পাগল, কোনো কবিরাজের নাম শুনলে ও সেখানে ছুটে যাবে। তো আপনি আসবেন, এসে আমাকে বলবেন, আপা আমাকে বকবেন ওর সামনে আমাকে বকলেও খুব খুশি হয়। আপনি আমাকে বকবেন আর বলবেন যে অমুক জায়গায় একটা ইয়ে আছে, ওখানে নিয়ে যান, আপনি আমাকে টাকা দিবেন। উনি সেটা এসে করলো, শায়লা নাম ওনার, ওই মহিলাটা এসে আমাকে বললো, আপা আপনি ছেলেটাকে এরকম ক্ষতি করতেছেন কেন, ওকে নষ্ট করতেছেন কেন? এই যে আমার কাছে একটা ভালো কবিরাজের ঠিকানা আছে, আপনি ওকে নিয়ে যান ওখানে। লালমনিরহাটের নাম তো বলে নাই, বাট আপনি লালমনিরহাটে তো নিচ্ছেন আলটিমেটলি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তারপরে ওকে ওইটা বললো। তারপরে আমি উনি বলার পর আমার ছেলে রাজি হলো। ঠিক তো, কবিরাজের কাছে নিতেছো, কোনো চালাকি করতেছো না। শায়লাপা বললো যে আমি কেন তোমার মার সাথে চালাই, তোমার মা তো ভালো না, খারাপ, খালি তোমার ক্ষতি করতেছে, তুমি যাও তো, আমি খোঁজ নিব, আমিও যাইতেছি 2 দিন পরে, তুমি যাও। তারপর ওই কথা বলার পর ওকে নিয়ে আমি গাবতলী, নারায়ণগঞ্জ দিয়ে বাস আছে, তবু ওই বাসে আসিনি, সোজা গাবতলীতে এসে ওখান থেকে বাস নিয়ে লালমনিরহাটে চলে গেলাম। চলে গিয়ে ওখানে ওকে রেখে আমি তারপর চলে আসলাম, ব্যাক করলাম আমার ঢাকায় ওকে রেখে। ওকে, আচ্ছা, এখন এখানে পরের দিন আমাকে কবির ফোন করছে, ওই লোক ছদ্মনাম যার নাম দিলাম। হ্যাঁ, আপনার ছেলে কি অবস্থা, এখন যে ফোন দেন না, আপনার ছেলে যে খোঁজ খবর নেন না। তা বললাম, না আপনি তো, উনি এখন এটা জানে না যে আমার ছেলেকে আমি রেখে আসছি, আমার ছেলের খবর নেওয়ার জন্য উনি আমাকে হিসাবে ব্যবহার করছে। তখন আমি বলছি যে আপনি যা খুশি তাই করেন, আমার ছেলেকে আমি আনতে যাব না। তো উনি পায় নাই আমার কাছে, আমি ছেলে আসা ছেড়ে দিয়েছি।
ওইরকম ছেলে আমার দরকার নেই যে আপনার মতো একটা গুন্ডার কাছে গিয়ে থাকতে পারে, আর আপনার মতো গুন্ডা এই ধরনের কথা আমাকে বলতে পারেন। আমি ছেলেকে ছেড়ে দিয়েছি, আপনি যা খুশি তাই করেন। তারপর অনেক দিন পর, কয়েক মাস পর আমার ছেলেকে নিয়ে আসা হইলো ওইখানে। কার কাছে ছিল লালমনিরহাট? ওটা আমার মায়ের কাছে ছিল। ওর কি ধরে বেঁধে রাখতে হইতো? তখন কোনো মাঝে মাঝে ও ভালো হয়ে যাইতো, অটোমেটিক ভালো হয়ে যাইতো মাঝে মাঝে, খুব নর্মাল আচরণ করতো। নর্মাল আচরণ করতো। মা আর একটা বিষয়, ও বাইরের কারোর সাথে কোনো খারাপ কখনো করেনি? কখনো এ পর্যন্ত করেনি। ইন্টারেস্টিং। তারপর? হ্যাঁ, অন্যান্য এই সিজোফ্রেনিয়া অন্যান্যরা করে, কিন্তু এর বেলায় সেই জিনিসটা এখন যায় নাই। তারপরে ওখানে মার কাছে রাখার পর মা মনে হয় কবিরাজ টবিরাজ দেখাইলো। দেখার পর ওখানে কবিরাজ বলছে ওর সাথে 3টা শয়তান আছে, একটা ভালো শয়তান, একটা খারাপ শয়তান, এরকম নানান কিছু। তারপরে আসলো বাসায়, কিছুদিন ভালো ছিল। তারপরে আবার ঢাকা মেডিকেলে ডাক্তার দেখাইলাম, ওখান থেকে আবার ট্রিটমেন্ট করলাম, করার পরে আবার ভালো হইলো। ও বাসায় আসার পর, লালমিয়া থেকে ঢাকায় আসার পরে আবার অসুস্থ হয়ে গেল, আবার সে আগের মতো। তারপর আবার ইয়াতে ঢাকা পিজি হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করলাম। ট্রিটমেন্ট করার পর আবার সুস্থ হইলো, মানে কিছুদিন ট্রিটমেন্ট করলে ভালো থাকে, আবার কিছুদিন পর ও যখন ভালো হয়ে যায় তখন আর ওষুধ খাইতে চায় না, যে আমি ভালো হয়ে গেছি, আমি ওষুধ খাবো কেন। তারপর আবার একদিন হঠাৎ করে ও বললো আমার বুক জ্বালাপাড়া করে, আমার অস্থিরতা লাগে। তখনও ঢাকাতে? লালমিনহাটে। হ্যাঁ, লালমনিরহাটেই, সরি এই নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে। তখন আলটিমেটলি আপনার বাসায় থাকে না কবিরের সঙ্গে? হ্যাঁ, চলে আসছে। হ্যাঁ। আর আমরা কবিরের বাসা ওই এলাকা থেকে আরেকটা এলাকায় চলে আসছি, এই জন্য ওই লোকের থেকে দূরে। তারপর আমার বুক জ্বালা পরে, আমার অস্থির অস্থির লাগে, মানে ঘরে আসে 5 মিনিট বসে, ভালো লাগে না, আবার বাইরে যায়, মনে হয় যে বাইরে গেলে ভালো লাগবে, আবার বাইরে গিয়ে আবার সারা এলাকা টোটো করে ঘুরে, আবার মনে হয় যে না ঘরে গেলে ভালো হবে, ভালো লাগবে, আবার ঘরে আসে, এরকম অস্থিরতায়। তারপরে লেখাপড়া তো একেবারেই বন্ধ, ক্লাস 10-এ উঠে বন্ধ। তারপরে একদিন ওকে আমি বললাম কি আমার সিমটা বিকাশ করতে হবে, চল তো বাবা যাই, পাশেই দোকান, 2 মিনিটের রাস্তা। ওকে নিয়ে গেছি, আর ওই ছবিটা নিতে মনে নেই, বাবা তুমি ছবিটা নিয়ে আসো, এমনি নর্মাল, কিন্তু ওই যন্ত্রণার কথাগুলো বলে। আমি বিভিন্ন রকমের ফার্মেসি থেকে ফাইল টাইল এটা সেটা আইনা খাওয়াই, যে গ্যাস্ট্রিকের কারণে হতে পারে, এরকম গ্যাস্ট্রিকের ফাইল বা গ্যাস্ট্রিকের ওষুধ টষুধ আইনা খাওয়াইতেছি, কোনো কমতেছে না, এরকম সবসময় বলতেছে আমার কেন জানি বুকে জ্বালা পড়া লাগে। তো ও এরকম বলতেছে যে বুক জ্বালা পড়া করে অস্থিরতা লাগে, এর মধ্যে চলাফেরা করতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে। তো আমি তো ওই যে ডাক্তার ফার্মেসি থেকে ওষুধ টষুধ এনে খাওয়াচ্ছি, যে বুক জ্বালা পড়া করে কিসের। তারপরে একবার হাসপাতালেও নিয়ে গেলাম ডাক্তারের কাছে, যে এটা ফিজিক্যালি কোনো সমস্যা হইতে পারে। সেখান থেকেও গ্যাস্ট্রিক ওষুধ টষুধ দিল, পেট ব্যথার ওষুধ দিল, কিছু হচ্ছে না। ওই নর্মালভাবেই চলাফেরা করে, কিন্তু ওই কথাগুলো বলে আমার ভালো লাগে না, অস্থির লাগে, আমার কেমন জানি লাগে, অস্থির অস্থির। তারপরে আমি ওকে নিয়ে যখন সিমের দোকানে গেলাম, ও বলল যে ছবি লাগবে, ছবি নিতে বাসায় আসছে। আসার পরে ও গোসল করেই 3 তলায় ছাদের উপর উঠে লাফ দিছে সুইসাইড করার জন্য। লাফ দিয়ে দিয়েছে? বুঝলেন কিভাবে আপনারা? আমি তো দোকানে, হ্যাঁ, আশেপাশের লোকেরা বুঝছে, তারা চলে আসছে, আর আমি দেখলাম যে ছেলে এখন আসতেছে না কেন, তখন আমি বাসায় আসার জন্য পা বাড়াইছি। ওকে, তারপর তখন কেউ একজন ছুটে গিয়ে আমাকে রাস্তাতেই বলল যে ও 3 তলা থেকে লাফ দিছে। 3 তলা থেকে লাফ দেওয়া কত কিছু হইতে পারে। এক্স্যাক্টলি। আপনি কি করলেন? আমি গিয়ে আর কোনো সুযোগ পাইনি। খবরটা পাওয়ার পরে আপনি কি দেখলেন? আপনি কি করছেন? আপনার চোখে কি দেখছেন ওটা বলেন। আমি গিয়ে দেখি ওকে লোকজন ধরে তুলছে, ও এইভাবে দাঁড়ানো আছে, ওর এই থুতনিটা ফেটে গেছে, রক্ত। তখন আমি কান্না করি নাই, যে আমি যদি এখন কান্না করি, আমার ছেলে এখন কেউ নাই, কে যাবে, কে ট্রিটমেন্ট করবে। আমি কান্নাটা কেমন যেন, আল্লাহ পাকে আমার ভিতরে মানে একটা শক্তি বা সাহস দিচ্ছে। দেখি কেউ একজন বেবি ট্যাক্সি নিয়ে আসছে, আমি ওকে সহ উঠলাম। আমার সাথে যাওয়ার মতো কেউ ছিল না ওই সময়। রুমে সম্ভবত 3000 টাকা ছিল, ওইটা নিয়ে পপুলারে চলে গেলাম। ওখানে গিয়ে কান্নাকাটি করতেছি, স্যারের পাও ধরতেছি, যে স্যার কিছু একটা করেন, দেখেন কি হয়েছে, কত দূর, কতটুকু কি হয়েছে, এটা আমাকে বলেন। ওনারা সবকিছু পরীক্ষা করলো, একদম আল্ট্রাসাউন্ড, এক্সরে, পায়ে এক্সরে, টোটাল বডি চেক আপ করার পর বললো যে ওর পাটা গেছে। পা গেছে? পায়ে কি হয়েছে? পা ভেঙে গেছে, পায়ে হাঁটুর উপর থেকে আপনার ওটাকে কি বলে, হিপ পর্যন্ত। হিপ পর্যন্ত এই জায়গাটা ভেঙে গেছে, ভেঙে এরকম ছুরির মতো, ওকে, হাড্ডিটা এরকম হয়ে গেছে। আচ্ছা। উনি বলল 1 লাখ বা তার উপরে লাগবে অপারেশন করতে। তখন আমার কাছে 1 টাকাও নাই, আর 3000 টাকা পরীক্ষাতেই লেগে গেছে। তারপরেও ওকে আমি নিঃশ্বাস বন্ধ করে, যে না একটা সিএনজি, তখন অতক্ষণে ওর আব্বু চলে আসছে ওকে নিয়ে,
বললো তাহলে আপনারা যদি টাকা নাই তাহলে পঙ্গুতে নিয়ে যান। পঙ্গুতে আসলাম, পঙ্গুতে আসার 1 মাস এই ট্র্যাজেডিটা বলতে চাচ্ছিলাম যেহেতু সময় নাই। যে পা ভেঙে গেছে ওর সেই ফিলিংসটা তখন নাই, ও একটা মানসিক রোগী, ওর সেই যন্ত্রণাটা নাই। ওর পা ভেঙে গেছে, ওকে পায়ের এইখানে রড দিয়ে এখানে বের করে এরকম একটা রড দেওয়া হয়েছে, সেই রড দিয়ে আমি যদি টয়লেটে যাইতাম এসে দেখতাম ও ফ্লোরের মধ্যে হাঁটাহাঁটি করতো। ওরে বাবা, ওর ভিতরে কোনো যন্ত্রণা নাই। এইটা দেখে অন্যান্য যাদের হাত পা ভাঙ্গা পঙ্গু হাসপাতাল সমস্ত রোগী গোল হয়ে দাঁড়াইতো যেন কোনো সার্কাস দেখতেছে। ওরা মাথায় আশ্চর্য হয়ে যায় যে এরকম পায়ের মধ্যে রড নিয়ে এরকম মানে পা ভাঙ্গা একটা ছেলে পাটা হাঁটতেছে। নেড়বের করতেছে এরকম, সেইটা নিয়ে ও খোঁচায় খোঁচায় হাঁটতেছে। ও মাই গড, মানে ওর ওইটার কোনো যন্ত্রণা নাই। আচ্ছা ডাক্তার যখন আপনাদেরকে বলে দিল দিস ইজ প্যারানয়েড সিজোফ্রেনিয়া, তখন বুঝি নাই আমি। এরপরে ট্রিটমেন্ট ওনার তত্ত্বাবধানে ট্রিটমেন্ট করেন নাই আপনারা, নাকি ওই বলা শুনেই শেষ? না না, ট্রিটমেন্ট করছি। ওই যে এই রোগ তো কিছুদিন মানে লং টাইম ওষুধ খাইতে হবে, এইটা আমি বুঝি নাই। মানে ওনার আন্ডারে তত্ত্বাবধানে থাকেন নাই, মূল কথা হচ্ছে এটা। না, ওকে, তারপর তখনও ওষুধটা আমি কন্টিনিউ ধরি নাই। কিছুদিন রাখার পরে ওর পাটা রড লাগাই দিল, সেই রড নিয়ে বাস। তখন পঙ্গু হাসপাতাল থেকে তখন সবাই বলল যে এই যে পাশেই শ্যামলী হাসপাতাল, মানসিক রোগের হাসপাতাল, এখানে এটা ট্রিটমেন্ট হয়। আরো অন্যান্য যারা হাত পা ভাঙছে একটা ট্র্যাজেডিতে ওইখানে ট্রিটমেন্ট করছে, বলে কি এটা মানসিক রোগ, আপনি এটা ইয়া করেন। তখন ওখানে দেখাইলাম। ওই কত সালের গল্প এটা? আনুমানিক পরে 16 সালের ঘটনা, 2016 সালে কাগজটা আছে। তখন ওই যে ইয়া পরে হাঁটতে তো পারে না, রড দেওয়া, স্ক্র্যাচ বলে, স্কেচ বা কিছু একটা। হ্যাঁ, ওকে ওভাবেই নিয়ে নিয়ে এসে মানসিক হাসপাতালে ডাক্তার দেখাইলাম। ওখান থেকে আবার সুস্থ হইল। আচ্ছা, সুস্থ হওয়ার পর ও সুস্থ প্রতিবারই তো যে ট্রিটমেন্ট করতেছি, এর আগেও তো মেডিকেলে করলাম, পিজিতে করলাম। তখন ও সুস্থ হওয়ার পর ও আর ওষুধ খাইতে চায় না, বলে আমার তো কোনো অসুখ নেই, আমি তো সুস্থ হয়ে গেছি, আমি ওষুধ খাবো কেন? কোনোভাবেই ওকে ওষুধ খাওয়ানো যায় না, কোনো কিছুতেই না। তখন মানসিক হাসপাতাল থেকেও ডাক্তার বলে দিল যে আপনাদেরকে ওষুধ কিন্তু চালা যাইতে হবে, যদি দেখেন সুস্থ হয়ে গেছে তবু ওষুধ বাদ দিবেন না। আর ও তো ওষুধ, এই রোগীরা ওষুধই খেতে চায় না, আমি কি করব, কিভাবে? ও তো ছোট বাচ্চা না যে জোর করে খাওয়া, বড় বড় ওষুধগুলি। আবার ওষুধ ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর আবার ওইরকম মাঝে মাঝে রাব বিহেভ করে, আমাকে মারতে আসতে চায়। ছাদের উপর গিয়ে চুপ করে বসে থাকে, এমন ধ্যান ধরে বসে থাকে, বাসার লোকজন ছাদে গেলে ওদের দিকে তাকায় থাকে, ওরা সবাই ভয় পায়। রাস্তা দিয়ে যখন চলাফেরা করে ছেলেমেয়েরা সব দূরে সরে যায়, ওর চাহানি দেখে সবাই ভয় পায়। বাড়িওয়ালা তখন বাচ্চারা খেলতেছে, একটা বাচ্চার গিয়ে গলা টিপে ধরে আমাকে ঝুলাইতেছে, ও মাই গড, তোকে মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো, এরকম কথা। ওরা তখন বাড়িওয়ালার কাছে কমপ্লেন করে, বাড়িওয়ালা আমাদেরকে বাসা ছাড়তে বলে। 4-5 বছর এই বাসায় ছিলাম, ছাড়তে বলে যে আপনার ছেলে এরকম একবার 3 তলা থেকে লাফ দিছে, তবু আমরা মেনে নিছি। এখন এরকম ছাদে গিয়ে চুপ করে বসে থাকে, মানুষ ভয় পায় ছাদে যাইতে, আর আশেপাশে এরকম করে, কমপ্লেন সবাই করতেছে, আপনি আমার বাসা ছেড়ে দেন। হ্যাঁ, তো আমরা বাসা ছাড়ি। তার আগে ভাবলাম যে আবার ওকে হাসপাতালে নিয়ে যাই। তখন ট্রিটমেন্ট করি, তখন যে ইঞ্জেকশন দেয় ফার্মেসি থেকে ওষুধগুলো কিনতে গিয়ে কোনোভাবে ভুল ওষুধ দেয়, তখন আমি অতটা বুঝি না যে কোন ওষুধ কীরকম, জানি না কেন হয়েছে এই ঘটনাটা, আমি আজও জানি না। ওষুধ দেওয়ার পর ওই যে আগের দিন যখন ওষুধ টষুধ দিল, ইঞ্জেকশন দিল, পরের দিন আমরা বাসা ছাড়বো। ভাবলাম নতুন বাসায় যাই, ওষুধ খাওয়াই, যদি ভালো হয় ওখানে যেন কোনো আচরণ না করে। আমরা বাসা ছাড়ছি, আর এই বাসা ও কী করছে, পুরা উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটছে, শুধু জাঙ্গিয়া পরে। আর আমরা তো ওই নতুন বাসায় গেছি, তো এলাকার সবাই কোন বাসায় গেল খোঁজ পায় না। তারপরে কোনোভাবে কেউ আমার নাম্বার দিছে, ফোন দিছে যে আপনার ছেলেকে এসে দেখে যান। এসে দেখি এরকম সব মানুষ জড়সড় হয়ে দেখতেছে, ভিডিও করতেছে, কেউ কেউ মজা নিতেছে। আর ওর পাশে কেউ যাওয়ার সাহস নাই, সবাই ভয় পায় দূর থেকে। ধরতে পারবে কি, ধরার মানে সবাই ওকে ভয় পায়, কিভাবে ওকে ধরবে, কিভাবে আমার কাছে নেবে। ওর আব্বু আর আমি অনেক কষ্ট করে বাসায় নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর তখনও বুঝে নেয় ও কোন ইয়াতে গেছে, কেন এটা হলে এখনও বুঝি, আজও জানি না। বাসায় নেওয়ার পর ও যখন রাত্রে বিছানা থেকে নেমে টয়লেটে যাবে, ও যেভাবে পাটা দেওয়ার দরকার অন্যভাবে পাটা দিয়ে ধাম করে ওয়াল শোকেসের উপর পড়ে ওয়াল শোকেসের গ্লাসগুলো ভাঙলো। ইচ্ছা করে ভাঙে নেই, ও কিন্তু পড়ে গেছে, অ্যাবনর্মাল, ওর শরীর একদম লুজ হয়ে গেছে। আবার আমরা ধরতে যাই, শুধু এইটুকু মনে আছে আমাদেরকে এইভাবে বলতেছে, সর, মানে আওয়াজও বেশি একটা নেই, মুখ জড়ায় জড়ায় কথা বলতেছে।
আবার ও অন্যদিকে হাঁটতেছে, যেদিকে বাথরুম সেদিকে না গিয়ে অন্যদিকে হাঁটতেছে, সেখানে পড়ে যাচ্ছে। ড্রেসিং টেবিলে পড়ে ড্রেসিংয়ের গ্লাসগুলো ভেঙে ফেললো। তারপর জোর করে ধরে যখন বাথরুমে নিলাম, ওই কলের পরে কলটা ভেঙে ফেললো। তারপর নিয়ে আসলাম, তখন বললাম যে ও তো ও খাইতে দিলাম, ও খাওয়া এখানে ভাত, ও অন্য জায়গায় হাত দিচ্ছে। তখন মনে হলো মানে যে ওর আমার ব্যালেন্সটা নাই, ছেলের চোখগুলাই চলে গেছে, এরকম মনে হচ্ছিল। চলেই গেছিল তখন প্রায়, মানে ও চোখে কিছু দেখে না। আচ্ছা, আপনি আজকে কথার মাঝখানে একবার বলে ফেলেছেন যে মাঝখানে মনে হতো যে ওকে সুইসাইড করার জন্য বা ওকে মেরে ফেলার জন্য কোনো স্টেপ নিতেন আপনারা, যেটা আপনি বলতে চাচ্ছিলেন, আপনি বলেছেন, এখানে রেকর্ড আছে। এটা আর মাথা নাড়ালে হবে না, তাহলে ব্যাখ্যা করতে হবে ঘটনাটা কি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, ও যখন বলতো যে তোমরা আমাকে বিষ খায় মারার চেষ্টা করতেছো, সেই বিষটা কি, আচ্ছা, সেইটা ও যেটা সন্দেহ করছে সেই সন্দেহটা এখনো আছে, সেটা এখন করতেছি। সেটা বিষ না, সেটা ঔষধ। আচ্ছা আচ্ছা, সেটা আপনি ব্যাখ্যা করতে চাচ্ছিলেন। হ্যাঁ। তো এরকম হতো, সহ্য তো মানুষের একটা শেষ আছে। আমার নিজেরও একটা বাচ্চা আছে, আমি জানি যে এক্সট্রিম লেভেলে করলে ওর মা মাঝে মাঝে দু একটা চল লাগাই দেয়। হ্যাঁ, এবং প্রথম দিকে আমি একদমই ওটা সাপোর্ট করতাম না, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আচরণ শেখার জন্য কিছুটা প্রহার প্রয়োজন শাসন আছে, করতে হয়। আছে, নইলে একদম এক্সট্রিম লেভেলে চলে যায়, ওয়াইল্ড হয়ে যায়। কিন্তু আপনি কি কখনো গায়ে হাত তুলতেন এই যখন এরকম আচরণ করতো? মানে সেই ইয়াটাই ছিল না, ওকে ধমকও দেওয়া যাইতো না, ও 4টা ধমক দিত। মানে নিতে পারতেন, মানে ও যদি কিছু করবেন গায়ে আমরা হাত যে করবো সেই সাহসটাও আমাদের ছিল না। ওর এমন ভাবমূর্তি হয়েছে। যে মানুষ মৃত্যুর পরোয়া করে না, তাকে আপনি শাসন করে কি করবেন? হ্যাঁ, কথাটা এইখানেই। একদিন আমি এই তুই এই কাজটা করলি কেন, এখানে একটা থাপ্পড় দিছি। হ্যাঁ, ও আমাকে সাথে সাথে এখানে একটা থাপ্পড় দিছে, আমার কানটা এখনো ফাটা, ভিতরে পড়া ফেটে গেছে। মানে সাধারণ কথার মধ্যেই কেন তুই আমার গায়ে হাত তুললি, আমি তখন বুঝি না যে ওই রকম এক্সট্রিম লেভেলে চলে গেছে। যাই হোক, তারপরে কি হলো? সেই রাত্রে তারপরে ওই অবস্থা, তখন আমি দেখলাম যে ও চোখেও দেখে না, ওর মধ্যে কোনো ব্যালেন্স নাই। ওকে তখন আমরা বাঁধার চেষ্টা করলাম। ওর আব্বু আর ছেলে ঘুমাই গেল, একবারের মধ্যে ওর আব্বু আর ছেলে ঘুমাই গেছে। তখন ও আমাকে ওকে আমি বুঝাইতেছি, দোয়া টোয়া পড়তেছি, তখন ও আমাকে বলতেছে, আমার পায়ের কাছে বসে বলতেছে, আম্মু। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা এটা খুব এক্সট্রিম লেভেলের একটা ব্যাপার, যেটা আসলে ইট ক্যান বি এক্সপ্লেইন। আমি আজকে এই গল্পটাকে এভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি এই কারণে যে এগুলো আসলে আমাদের গণমাধ্যমে সেভাবে আসে না বা এগুলো নিয়ে তেমন কথাবার্তাও হয় না। আমাদের মেইন স্ট্রিম গণমাধ্যম বলি বা যাই বলি না কেন, সেই জায়গাগুলোতে আমরা আসলে মোটা দাগে যেসব জিনিস নিয়ে ব্যস্ত থাকি, সেই সব জায়গার চেয়েও যে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেকভাবে আসতে পারে, সেই জায়গাটিকে আমি বরাবরের মতো আমার রেডিও ক্যারিয়ারে খুব সিরিয়াসলি দেখানোর চেষ্টা করেছি। সেরকম একটা গল্প এটা, যে কারণে আমি কোনো বিষয়ে আপনাদেরকে মানে বুঝতে বাকি থাকে এরকম কোনোভাবে উপস্থাপন করছি না। আমি শুধু দেখানোর চেষ্টা করছি, যেটাকে উনি প্যারানয়েড সিজোফ্রেনিয়া বলছেন বা জাতীয় রোগ বলছেন, সেটা হলে একটা মানুষ, পরিবারের একটা রক্তের বন্ধনের মানুষ, সে কি পরিমাণ অমানুষ হয়ে যেতে পারে বা কি পরিমাণ ওয়াইল্ড হয়ে যেতে পারে, কি পরিমাণ তাকে কন্ট্রোললেস অবস্থায় আপনারা চিন্তা করতে পারেন, সেই অবস্থা বোঝানোর জন্য আমি গল্পটা এভাবে উপস্থাপন করছি। এতে করে কেন ভেবে উপস্থাপন করছি সেটার একটা ব্যাখ্যা আমি এখনই দিয়ে রাখছি, যাতে করে আপনার পরিবারে যদি কেউ এরকম হয় ইনিশিয়াল স্টেজে, আপনারা যাতে প্রপার ট্রিটমেন্ট নিতে পারেন, বা যদি এরকম স্টেজে চলেও যায়, কিভাবে আপনি কিওর করবেন তাকে। কিওর করার জন্য আপনাকে কি পরিমাণ ধৈর্য, শক্তি, সাহস নিয়ে লড়াই করতে হবে, যে লড়াই কোনো অর্থেই যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের চেয়ে কম শক্তি সম্পন্ন না, সেরকম একটা লড়াইয়ের সাহস যেন আপনি আজকের এই গল্প থেকে পেতে পারেন। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। বলেন তারপর। তখন দেখলাম যে ওর চোখটাও চলে গেছে, ও নড়তেও পারতেছে না। তখন ওকে আমি শিকল দিয়ে বেঁধে রাখলাম, এবং তখন আমি নেটে সার্চ দিলাম যে এই 4টা ওষুধ ওকে খাওয়াচ্ছি, এগুলো আসলে কি। তখন আমি নেট ইউজ করা শুরু করছি মাত্র, তার আগে এতদিন করি নেই। ওর ওই রোগের কারণে, ওই যে পা ভাঙলো, ও তখন আমি নেটে, মানে সবাই রক্ত আমি পাচ্ছিলাম না, ওর পা যখন ভাঙলো কেউ রক্ত কোথাও পাচ্ছিলাম না। অন্য বেডে সবাই দেখি ফেসবুকে ছাড়তেছে রক্ত দিচ্ছে। তখন আমার হলো যে না, আমিও ফেসবুক ইউজ করবো, এরকম সমস্যায় পড়লে যেন রক্তটা করতে পারি। তারপর আমি নেটে সার্চ দিয়ে দেখলাম যে একটা ওষুধ আসতো, ওইটা যদি বেশি খাওয়ানো হয়ে যায় তাহলে চোখের জ্যোতি চলে যেতে পারে, সেই রকম হতে, মানে দুর্বল হয়ে যায়, কোনো শক্তি থাকে না শরীরের। তো দেখলাম সেই ওষুধটা ও দিনে 4 বার করে খাচ্ছে, ও নিজেই খাচ্ছে, ও তো আমাদের কথার মধ্যে থাকে না, ও নিজেই হড়হড় করে খাচ্ছে। সাথে সাথে ওষুধগুলো সরাই ফেললাম, সব ওষুধ খাওয়া নিয়ে বন্ধ করলাম। কিছুদিন পর স্বাভাবিক হওয়ার পর
ওই ইঞ্জেকশনটা শুধু দিতাম, মাসে 21 দিন পর একটা ইঞ্জেকশন হয়, সেটা দিতাম। ওষুধ আর খাইতেও চায় না, ও কোনোভাবেই খাইতে চায় না। 20 সাল এসে সব থেকে মারাত্মক, সব থেকে ভয়ঙ্কর যে কাজগুলো হয়, যেগুলো সহ্য করার মতো না, সেই কাজগুলো 20 সালে এসে ঘটানো শুরু করলো। মার্চ মাস থেকে ও সম্পূর্ণ, এতদিন আমরা জানতাম যে হয়তো বা গাঁজা টাজা খায় এই জন্য এরকম করে, কিন্তু মার্চ মাসে সম্পূর্ণ লকডাউনে 3 মাস ঘরে ছিল, একটা সিগারেটও খায় নাই, তারপরেও ঘরের জিনিসপত্র ভাঙচুর, এতদিন ভাঙে নাই। এখানে আরও একটা ঘটনা আমি বলতে ভুলে গেছি। ওই যে ওই বাসায় যখন এই ঘটনাটা হইলো, সেদিন পরের দিন সকালে বাড়িওয়ালা এসে দেখে আমার ঘরের জিনিসপত্র ভাঙচুর। তখন উনি ভাবলো যে নিশ্চয় ছেলেটা ভালো না, এই যে অসুখ এটা বুঝে নেই, আবার শিকলে বাধা, আপনি আজকে এই বাসা ছেড়ে চলে যান, আপনি কেন আসছেন, বা ছেলের এই রোগ আছে আপনি কেন গোপন করছেন, ছেলে তো গাঁজা টাজা খায়, আজকে এই মুহূর্তে বাসা ছেড়ে চলে যান। এখন ওই ছেলেকে আমি সামলাবো নাকি ওর টেক কেয়ার করবো, নাকি আমি বাসা খুঁজতে যাব, না জিনিসপত্র গোছাবো, এরকম একটা কঠিন পরিস্থিতি। ওটাকে অনুরোধ করলাম যে আমাকে একটু সময় দেন, উনি মানলো না, আজকেই চলে যান। পাশে কে যেন পরিচিত একজন ছিল, সে বলল যে না, এরকম ছেলেটার এরকম সমস্যা। ও তারপর 2-3 দিন পর যেটা হয়েছে, ও রুমে থাকতে চায় না, শিকল খুলে দেওয়া হলো, যখন একটু স্বাভাবিক হইলো, কিন্তু একটু ভালো হয়, কিছুক্ষণ পর আবার অ্যাবনর্মাল হয়ে যায়। ওই পাশে অন্য কারো বাসায় গিয়ে খাবারের যে ডুলি থাকে, রুমে ঢুকে খাবার ডুলি থেকে ভাত বের করে নিয়ে খায়। ওর ধারণা ওইটা আমাদেরই ঘর, কিন্তু ওই যারা ওই বাড়ির লোক তারা মনে করছে যে ও কোনো মানে কি বলে ওগুলাকে, ছিনতাইকারী বা কোনো কিছু হইতে পারে, মানে চুরি টুরি করে যেগুলি, এরকম কিছু চোর টোর হইতে পারে। ওকে ধরে মারধর শুরু করছে। তারপরে পাশে একটা পরিচিত লোক, ও আরই ওকে মারতেছে কেন, ওর তো সমস্যা আছে, উনি বুঝছে, যার যে পরিচিত লোকের চোখে, তখন ওই লোকে ওকে ছুটায় আমাদের বাসায় নিয়ে দিয়ে আসছে। ওকে আমরা আটকায় রাখতে কোনোভাবেই পারি না। তারপর 20 সালে এসে যে এরকম মারাত্মক অবস্থা, ভাঙচুর করে, আমাকে বলে তোকে বটি দিয়ে টুকরা টুকরা করে মেরে ফেলবো, মানে খুব ভায়োলেন্ট, খুবই মানে অস্বাভাবিক আচরণ হয়ে গেছে। আমার ওর আব্বুকে মারতে চায় ছুরি দিয়ে, কোনোভাবে ওষুধ খাবে না, অনেক কষ্টে মানে হাসপাতালও আসবে না, ওষুধও খাবে না। অনেক কষ্টে যখন হাসপাতালে নিয়ে আসলাম, যে স্যার ওকে ভর্তি করেন, ও বাসায় মারামারি করে, আমার ছেলেকে মারছে, রক্তাক্ত অবস্থা, তাও আরো মারতেছে, গলা টিপে ধরছে, রক্ত পড়তেছে, মাথা ফেটে গেছে, ছোট ছেলেকে মারছে। ওর আব্বুকেও মারধর করে, আমাকেও মারতে আসতে চায়। টিভিটা নিয়ে একদম ছুঁড়ে আমার দিকে ফেলতে গেল, আমার মাথার উপরে টিভিটা নিচে পড়ে গেল। মোবাইল ইচ্ছা মতো বেশ কয়েকটা মোবাইল ভেঙে ফেলছে। এত উদ্ধত, এত মানে এখন আর কোনোভাবে কন্ট্রোল করা যায় না। 20 সালে এসে কোনোভাবেই আর ওকে কন্ট্রোল করতে পারতেছি না, চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। ওকে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেবার আগে আপনাদের সবার জন্য বলছি, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলোর ভিডিও কন্টেন্ট দেখতে পাবেন। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প। জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর হাসপাতালে নিয়ে আসলাম, মানসিক হাসপাতালে, অনেক কষ্টে। তখন ও ভর্তি হবে না, ভর্তির কাগজ স্যার লিখে দিছে, ভর্তি হয়ে আরেকটা রুমে যাব, ও চলে আসছে ওখান থেকে, আমাকে রেখেও একাই চলে আসছে বাসায়। এরকম করে একটা মাসে 4 বার এই মানসিক হাসপাতালে আসা হয়েছে। আচ্ছা। আর কোনো বাসেও আসবে না, রিজার্ভ সিএনজি বা এরকম কিছু। এই মুহূর্তে এসে ওর আব্বুরও চাকরি চলে গেছে। আমি আমার প্রাইভেট টিউশনি কিছু করতাম, সেগুলো বলতে গেলে স্কুল বন্ধ থেকে বাদ। আমরা একেবারেই বলতে গেলে পথে নেমে গেছি।
তারপরেও নিজেরা যেভাবেই চলি যেভাবেই খাই ছেলের ট্রিটমেন্টের জন্য অনেক কষ্ট করে এদিক ওদিক টাকা ঋণ করে ওকে মানসিক হাসপাতালে ভর্তির চেষ্টা যখন 4 বার আসা যাওয়া করলাম কোনোভাবেই হলো না। আর ওর আরও একটা জিদ যে আমাকে ফার্মেসি থেকে এই ফাইলটা এনে দাও, 300 টাকা 400 টাকা 500 টাকা, এই ফাইলটা এনে দাও, এটা খাবো, এটা 2 দিন খাই আবার এটা এনে দাও। প্রচুর টাকা, প্রচুর ঋণ হয়ে গেল। কোনোভাবেই আর পারতেছি না। তখন ফেসবুকে আমি একটু ছাড়লাম যে আমি আর কি করব, আর পারতেছি না, এখন হয়তোবা আমার নিজেকে শেষ করার মতো একটা পরিস্থিতিতে আমি চলে আসছি, এরকম একটা কিছু লিখছিলাম। তখন আমার ফেসবুকে কিছু মেয়ে ফ্রেন্ড এরা ওখানে পোস্টেই কমেন্ট করছে যে আপু আপনাকে অনেক দিন থেকে দেখি, আপনি প্লিজ লজ্জা পাবেন না, আমাদেরকে একটু নক দিয়েন। তখন নক দিলাম। ফারজান আহমেদ তনু আপু, উনি অস্ট্রেলিয়া থাকে, উনি 40,000 টাকা পাঠাইলো। সেই টাকা নিয়ে তারপরে ওকে কিছু ঋণ দিলাম, দেওয়ার পরে আরও একটা বোন পাঠাইলো 20,000 টাকা। এরকম 3-4 জন পরে 7-8 জন টাকা পাঠাইছে। সেই টাকা দিয়ে হাসপাতালে আবার আসলাম, এসে ভর্তি করলাম, পেইন বেডে ভর্তি করলাম। ওখানে 20 দিন রাখার পর ওরা রিলিজ করে দিতে যাচ্ছে। ওখানে হাসপাতালেও ঘটনা ঘটছে, অন্য অন্য যারা মানসিক রোগী তারা আমাকে মারছে, নার্স মনে করে মারছে না আপনাকে? হ্যাঁ। তো যেহেতু সময়টা কম তাই শর্ট করে বলতেছি, ওরটাই বলতেছি। তখন 20 দিন পর ওরা রিলিজ করে দিচ্ছে। আমি বললাম যে আপা, ও তো ডাক্তারকে বললাম যে ও তো ভালো হয়নি, আপনারা দেখতেছেন ভালো, কিন্তু বেডের মধ্যে আমার সাথে রাব বিহেভই করতেছে, ও কন্ট্রোলে আসে নাই, তো ও তো ওষুধ খাচ্ছে না, আপনার শুধু 3টা ওরা ইঞ্জেকশন দিয়ে যায় কিন্তু এসে ওষুধ খাওয়ায় না, ওষুধ খাওয়ার জন্য ওখানে ওই ঝড়ঝাপটা, ওষুধ খাবেই না। ওর বাসাতে তখন এই যে লাস্ট এই যে এই আসে, তুমি পানির মধ্যে আমি ওষুধ মিশাইছি, ভাতের মধ্যে ওষুধ মিশাইছি, পাতিল ভরা ভাত সব বাইরে ফেলে দিত, পাতিল ভরা মাংসের তরকারি সব বাইরে ফেলে দিত। মানে তখন ওষুধ মিশিয়ে মিশিয়ে খাওয়াতেন? না, তখন খাওয়াই নেই। আচ্ছা। তখনও খাওয়াইনি, তখন ওইটাও বুঝিনি, ফেলে দিত ওর সন্দেহ। আর এতগুলা ভাত আমরা সবাই খাবো, সেটা কিভাবে আমি ওষুধ মিশাবো? রাইট। দেখা যায় আমি রান্না করছি, দুপুরে একটু পরে খাবো, ও তার আগে খাইতে গেছে, খাওয়ার পরে বলতেছে তুই ভাতের সাথে ওষুধ মিশাইছিস কেন, বলে সব ভাত ফালাই দিচ্ছে। এত অত্যাচার করার পর ওর গায়ে হাত তুলতেন না আপনারা? এটা আমি কোনো ইয়া নাই, ও মানে স্কোপ নাই ওকে একটা তুই ধমক দিয়ে কথা বলার স্কোপ নাই, এখনও নাই। এখন যে কন্ট্রোলে আসছে আলহামদুলিল্লাহ, এখনও নাই। যদি কখনো আবার আপনার কাছে আসতে পারি, ওকে নিয়ে দেখবেন একটা কোনো রকমের রাগ হয়ে কোনো কথা ওর সামনে বলা যাবে না, এখনও না। এখন আমাদেরকে মানে মানে খুব নম হয়ে থাকতে হয় ওর সামনে, খুব নীরব, খুব সাইলেন্ট এখনো থাকতে। কিন্তু ডাক্তার তো আপনাদের কোনো না কোনো সাজেস্ট করেছিল, কোনো না কোনো কিছু বলেছিল, কিছু কি বলেছিল? ওষুধটা নিয়মিত খাওয়ায় যাবেন, লং টাইম আজীবন ট্রিটমেন্ট করতে হইতে পারে। ওষুধ খাওয়ার পরেও মাঝে মাঝে এরকম উত্তেজিত হইতে পারে, হবে। আর ওর সাথে ওর চাহিদাগুলো মানে ওর মতে মতে থাকার চেষ্টা করবেন। ওর মতে মতে থাকা মানেই টাকার খেলা। ও কোনো ড্রাগ নেয় পরবর্তীতে কি আইডেন্টিফাই করলেন? না না, ড্রাগ নেয় না। আচ্ছা। মানসিক হাসপাতালে যখন রাখলাম 20 দিন পর, তারপরে ওনারা রিলিজ করে দিল। 2-1 দিন আমি, দোষ হচ্ছে যে 2-1 দিন আমি বাসায় চলে আসছিলাম, ওরা গার্জিয়ান রাখতে বলে। ও বাইরে কারো মানে অন্য বেডের কারো কোনো ক্ষতি করে না, তারপরও গার্জিয়ান চলে গেল কেন? আমাকে বাসা সামলাইতে হবে, আমার টিউশনি ছিল, ওই জন্য রিলিজ করে দিল। নিয়ে আসার 7টা দিনও ভালো থাকলো না। তখন অন্য আমি এখন কি করব, আমাকে ভিখারি হইতেই হবে, কোনো উপায় নেই। আমি আবার ফেসবুকে কিছু ফ্রেন্ডদেরকে নক দিলাম, ওরা সাথে সাথেই বললো যে আপনি যে বলছেন এটাই বিশাল। ওনারা কেউ 10,000 কেউ 15,000 এরকম টাকা পাঠাইলো। ওই টাকা দিয়ে আমি রিহ্যাবিলিটেশন সেন্টারে রাখলাম। অনেকেই বললো যে ও গাঁজা খায়, বা ওই সেন্টারে মানসিক রোগেরও ট্রিটমেন্ট হয়, প্লাস মাদকাসক্ত দুইটাই হয়। ওখানে তখন রাখলাম। ওখানে 3 মাসের কোর্স একটা, সবাই বলে যে ওখানে গেলে ভালো হবে। ওখান থেকে ফিরে আসার 4-5 দিন ভালো ছিল। ওখানে ওদের সামনে সম্পূর্ণ ভালো, আপনি কথা বলবেন, আপনার বাইরে মানুষের সবার সাথে খুব ভালো, শুধু বাসায় আমাদের সাথে মানে বাবা মা আর শত্রু, ওর মা শত্রু, বাসায় আমাদের সাথে ভালো না। ওখানে ওরা বলে ও তো ওষুধ খাচ্ছে, এখন নিজের থেকে নিজে খায়, আর সমস্যা নেই, নিয়ে যান। নিয়ে আসলাম। আর এতগুলা টাকা দিয়ে খরচ করে বারবার তো আমাদের রাখা সম্ভব না। নিয়ে আসার পরে 4-5 দিন ভালো ছিল, তারপরে আবার সেই রাব বিহেভ। এখন আমি চিন্তা করলাম যে আর রিহাবে ওই একই ওষুধই 3 বেলা খাওয়ায়, মানসিক হাসপাতালে ওষুধই 3 বেলা খায়, একটা জায়গা আটকায় রাখে। আমি আমার ঘরকেই রিহ্যাবিলিটেশন সেন্টার বানাবো। আমি আপনাকে কিছু কোশ্চেন করি, হ্যাঁ? আপনি আমার কোশ্চেনের অ্যান্সারগুলো দেন, তাহলে আপনার গল্পের একটা জায়গায় আমরা আসতে পারবো। কত সালে প্রথমে এই রোগটা ধরা পড়ে ওর?
আমার এটা 12 সালে মেবি। 2012 সালের দিকে, আজকে হচ্ছে 21 সাল, 9 বছরের গল্প আপনার। 9 বছরের গল্প 1 ঘন্টায় তুলে নিয়ে আসা সম্ভব না, প্রথম কথা হচ্ছে এটা। এবং 9 বছরের গল্পের আপনি যদি একটা দিনের অনুভূতি বর্ণনা করেন, এটা আপনার ঘন্টার পর ঘন্টা লাগবে, এটাও আমি জানি। এখন আমি যেটা বুঝতে পারছি যে ও সাময়িক সুস্থ অবস্থার মধ্যে আছে। ওর বয়স কত হয়েছে এখন আনুমানিক? 25 বছর। 25 বছর। ওর কি বিয়ে শাদী দেওয়ার চেষ্টা করেছেন? এখন করতেছি। এখন করতেছেন। সমস্ত কিছু জানিয়ে যখন আপনারা যান স্টেপ নেন, তখন কি হয়? বিয়ের জন্য আপনারা কিভাবে স্টেপ নেন? লাইক পাত্রীপক্ষকে সমস্ত কিছু জানান, ওর ব্যাপারে জানিয়ে তারপরে স্টেপ নেন? হ্যাঁ হ্যাঁ, ও রাজি? এটাই বলছি যে ও এখন মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। তো আমি এমন একটা মেয়ে চাই যে মেয়েটা খেতে পারে না, এরকম যে ঘটক তাকে বলছি যে এমন একটা অসহায় মেয়ে আমাকে এনে দেন, যে এসে যদি অনেক মেয়ে আছে যারা খেতেই পারে না পরিবারে, মা বাবা বা অন্য জায়গায় বিয়েটি হয়ে গেছে, মানুষের বাসায় কাজ করে খাইতেছে, এরকম অনাথ নিয়ে আসেন, বা লেখাপড়া জানে না, আমি তাকে বাংলাটা শিখাবো, আরবিটা শিখাবো, তৈরি করে নেবো আমার মতো। অন্ততপক্ষে যেন এটা ওর জন্য সোয়াব হয়, ওর জন্য ভালো হয়, আমার সোয়াব হবে। আমি তো আছি, আমার তো একটা মেয়ে নাই, মেয়েও লাগে। কিন্তু এখানে কথা হচ্ছে যে এরকম ফ্যামিলিতেও গেছে, তারাও নেয় না। আপনি সেটা বললেন, বাট আমি জানি না আপনার এই উদ্দেশ্য জায়গাটা, আমি জানি না আল্লাহ কার কপালে কি লিখে রেখেছেন, বাট আমি মনে করি এইভাবে চিন্তা না করে বরং অ্যাকসেপ্টেন্সের জায়গা থেকে নর্মালি ট্রাই করা উচিত। আপনার মনে হতে পারে যে একটা মেয়ে যে আসলে অনেক বেশি ঠেকা অনেক দিক থেকে, সে অন্তত এরকম একটা ছেলেকে মেনে নেবে, বিষয়টা এরকম না। বিষয়টা আসলেই এরকম না, বরং আপনি ফাইন্ড আউট করেন এরকম পরিবার, যে পরিবারে অন্তত এই রোগটা সম্পর্কে জানে, বা যারা অন্তত কোনো না কোনো স্টেজে সাফার করে গেছে, তারা রিলাই করতে পারবে। তো আমি নিঃসন্দেহে এটা একটা ভয়ঙ্কর রকমের যুদ্ধ। আমি গল্পের শেষে এসে কী মন্তব্য করবো আমি খুঁজে পাচ্ছি না। তবে কেউ যদি আপনাদের এই গল্প শুনে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, আপনি যদি তাকে অ্যাকসেপ্ট করেন, তাহলে লিবারেলি আমরা যেটা বলেছি অনুষ্ঠানের শুরুতে, আমরা সেই কাজটা করব, আমরা যোগাযোগ করিয়ে দিব। আর আমি আপনার সমস্ত কিছু এখানে পরিচয় গোপন রেখে, সমস্ত কিছু গোপন রেখে আমি এখানে উপস্থাপন করেছি। আমি চাই না কোনোভাবে আপনার সামাজিকতা ক্ষতিগ্রস্ত হোক। এবং মা হিসেবে আপনি যে কথাগুলো এখানে বলেছেন আপনার সন্তানকে নিয়ে, সেটা প্রশ্নাতীতভাবেই আমরা বিশ্বাস করব, কারণ মা তো মাই। বাকিটুকু আপনি জানেন কতটুকু সত্য কতটুকু মিথ্যা। তবে আপনি যে ব্যাপারটা বলেছেন যে প্যারানয়েড সিজোফ্রেনিয়া, এটা যদি কেউ গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করে, তাহলে খুব ভালো করে ধারণা পাবে যে আসলে কি হয় এটা হলে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, গল্পটা খুব অল্পতেই আমরা শেষ করছি। আপনারা কেউই হতাশ হবেন না, সারা জীবন জুড়েই আপনাদেরকে ট্রাই করতে হবে, এবং এই ট্রাইয়ের জায়গাটা যেন কখনোই আপনারা ছেড়ে না দেন, যদি সত্যিই মনে করেন এই মানুষটা আপনার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিছু বলার আছে শেষে আপনার? আমি এটাই বলবো যে এই রোগ যদি কেউ বুঝতে পারে কোনোভাবে যে তাদের পরিবারে কারো মানসিক সমস্যা আছে, তারা কোনোভাবেই যেন ট্রিটমেন্টটা ছেড়ে না দেয়। এটা সকলের কাছে অনুরোধ করেন, মানসিক যতক্ষণ ডাক্তার না বলবে ততক্ষণ যেন ছেড়ে না দেয়, কোনোভাবেই না। যত ওষুধ খাওয়ার পর যত সাইড এফেক্ট হোক, সেইটারও আবার ওষুধ আছে, ওগুলি সব খাওয়া। আর একটা হচ্ছে যে এই রোগীদের এই যে এখন মারতে চায়, খুন করতে চায়, ওষুধ একটা বেলা না খাইলে পরের বেলা আবার অশান্তি সৃষ্টি করে, এই ওষুধগুলো খাওয়াইতে আমার অনেক কষ্ট হয়। শিকল দিয়ে বেঁধে রেখে ওকে খাওয়াচ্ছি। এখন বাসায় আমি রিহ্যাবিলিটেশন সেন্টারের মতো করে নিছি, আশেপাশের লোকজনকে ডেকে ওকে শিকল দিয়ে বাঁধি, ও খায়, তারপর যখন নিস্তেজ হয়ে যায় তারপর শিকল খুলে দেই, এভাবে খাওয়াচ্ছি। কখনো এখন যেটা করতেছি ভাতের সাথে কখনো দিচ্ছি, ও বলতেছে এতদিন বলেই আসছে, এখনও বলতেছে, তবু আমি দিচ্ছি, দিয়ে ওষুধের সাথে, স্যালাইনের সাথে, বিভিন্ন কিছুর সাথে দিয়ে ওর ওষুধটা কভার করতেছি। বিধায় আলহামদুলিল্লাহ এখন অনেক মানে ভায়োলেন্ট ভাবটা কমে গেছে। তো বাকি যে নর্মাল যে আচরণগুলা, আমাকে বকাঝকা করা, আমাকে মানে খুন করতে চায়, আমাকে বকা দেয়, গালাগালি করে, এগুলি আছে। কন্টিনিউয়াসলি তো আপনি তো ওর সাথে থাকতেছেন অ্যাটাচমেন্টের জায়গাটা। যেহেতু এই রোগের কোনো মানে এই মানসিক রোগের কোনো পুনর্বাসন কেন্দ্র বাংলাদেশে নাই, শুধু 2টা হাসপাতাল, একটা মানসিক হাসপাতাল শ্যামলীতে আর একটা পাবনায়। শ্যামলীতে তো গার্জিয়ান থাকতে হবে, পাবনায় থাকবে না। পাবনায় দিও কি, আমি আমার আশেপাশে যাদের কাছে শুনলাম, ওরা পাবনা থেকে রিটার্ন এসে আজীবন ট্রিটমেন্ট করতেই হয়, আর ওরা ওষুধেই খাবে না। তাই সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, অনুরোধ যে এই ধরনের রোগীদের বাসস্থানের জন্য যেন একটা পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থা করে। তাহলে আমার মতো এরকম অনেক মানে পরিবার আছে, তারা একটু স্বস্তি পাবে। কেউই চায় না যে পাকা রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকতে, যে এইখানে বাস আসতে পারে, ট্রাক আসতে পারে, সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হয় ওকে নিয়ে, কখনো কোন কাজটা করে বসবে। একটু সময় বের করে আজকে আপনার কাছে আসছি, এর মধ্যে বারবার ফোন দিচ্ছি এবং ও ফোন দিচ্ছে, এটা আমার ভিতরে অনেক একটা টেনশন, না জানি কি করতেছে। আজকে ডাবল ওষুধ খাওয়াই আসছি এই জন্য, যেন কোনো কিছু না করে। ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা,
শেষ হয়ে হলো না শেষ, অদ্ভুত এক গল্প। এই গল্প হয়তো আজকে রাতে অনেকেরই ঘুম কেড়ে নেবে, তবে আমরা দোয়া করি কারো পরিবারেই যেন এরকম না হয়। যদি হয়েই যায় তবে মনে রাখবেন জীবন একটা যুদ্ধক্ষেত্র, আমৃত্যু সেই যুদ্ধ আমাদের করে যেতে হয়, এবং কখনোই যেন আমরা নিজের জায়গাটা থেকে নিজেকে সেই জায়গাটায় কম্প্রোমাইজ না করি। কারণ নিজে ভালো থাকা মানেই ভালো থাকা নয়, ভালো থাকতে হলে চারপাশের মানুষদেরকে নিয়েই ভালো থাকতে হবে, অন্তত পরিবারের মানুষদেরকে নিয়ে। অনেক ভালো থাকুন, আজকের মতো শেষ করছি, শুভরাত্রি।